সম্প্রতি রাজ্য বাজেট ও মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে সওয়াল করলেন এবং সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ও হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে এসএফআই-এর ব্যারাকপুর আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড আকাশ গুহরায় ও এসএফআই-এর ব্যারাকপুর আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড সোমরাজ দত্ত আমাদেরকে ঠিক কী বললেন আসুন আমরা শোনাবো। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। ব্যবস্থাটা পশ্চিমবঙ্গের যেভাবে লুটিয়ে পড়লো মাটিতে, এখান থেকে উত্তরণের জন্য একটা প্রো স্টুডেন্ট বাজেট রাজ্য সরকারকে বানাতে হবে। এত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা আজকে পশ্চিমবঙ্গে ড্রপ আউট হয়ে গেল স্কুল থেকে, যারা কোভিডের সময় পেটের টানে কাজ করতে চলে গেছিল, তাদেরকে আর শিক্ষার মূল স্রোতে ফেরানো গেল না। তাদেরকে ফেরানোর বন্দোবস্ত করতে হবে। সরকার কোনোটাই কান দিয়ে শুনবে না। স্পেশাল স্টিমুলাস প্যাকেজ ছেলে মেয়েদের জন্য হলো না। কর্মসংস্থানের কোনো দিশা এই বাজেট দেখাতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন ডবল ডবল চাকরি হবে। সেই ডবল ডবল চাকরি যদি হয়ে থাকে পশ্চিমবঙ্গে, তাহলে নতুন করে আবার বেকার ভাতার প্রশ্নটা কেন আসছে? বেকার ভাতা প্রয়োজন, আমরা প্রথম থেকেই বলেছি। এটা তো সরকারি অনুদান, সরকার কর্মসংস্থানের দিশা দেখাতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না। অন্তত একটা ফ্রিবি যেটাকে আমরা বলি, একটা অনুদানের জায়গা, সেই জায়গাটা আসতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো স্বীকার করেননি যে তার সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ। তিনি তো সদর্ভে বলেছেন যে ডবল ডবল চাকরি পশ্চিমবঙ্গে হয়েছে। তাহলে ডবল ডবল চাকরি যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকে, তাহলে আমাদের তো স্পষ্ট প্রশ্ন, তাহলে এত বেকার ভাতা দেওয়ার প্রয়োজন কেন পড়ছে? 47 লক্ষ আনএমপ্লয়েড যা রেশিও বলছে, সেখানে উনি বলছেন 27 লক্ষকে দেবেন বেকার ভাতা। তাহলে বাকি 20 লক্ষ কি করবে? এবার খুব স্বাভাবিক ব্যাপার, এই যে 20 লক্ষ যে বাদ যাচ্ছে, এদের পরিবার থেকেও তো তৃণমূলকে ভোট দিয়েছিল, এদের পরিবার থেকেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল, একটা বদল চেয়েছিল পশ্চিমবঙ্গে। সেই বদল তো হয়েছে। তাহলে আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বদলের শরিক হলো, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে বঞ্চিত করছে কেন? এই যে বাজেট, এই বাজেটটা পুরোটাই একটা ভাওতার বাজেট তৈরি হয়েছে। আর বাকি প্রত্যেকটা বাজেটের মতো আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি স্কুল কলেজগুলোর যা পরিস্থিতি, যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে আর্থিক অনুদান দেওয়ার কোনো কথা এই বাজেটের মধ্যে উল্লেখিত নেই। এবং শিক্ষা খাতে, উচ্চশিক্ষা খাতে ব্যয় বরাদ্দ, সেই ব্যয় বরাদ্দ দিন দিন কমে যাচ্ছে। মাধ্যমিকের শিক্ষার্থীর হার কমছে, কিন্তু তারপরেও এমন একটা বাজেট তৈরি হলো, ওই যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম, যে ভাইপোকে কয়লার বরাত পাইয়ে দেওয়া, সিমেন্টের বরাত পাইয়ে দেওয়া, হ্যাঁ, বাংলাদেশে গরু পাচার, কয়লা পাচারের বরাত পাইয়ে দেওয়া, এই বরাত পাইয়ে দেওয়ার বাজেট তৈরি হয়েছে। রাজ্যের ছাত্র যুবদের মঙ্গল সাধনের জন্য কোনো বাজেট এই 2026-এ হয়নি। 2011 পরবর্তীকালে পশ্চিমবঙ্গে এই বাজেট কখনোই হয়নি। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন। সারা দেশ জুড়ে যেন একটা উৎসবের মেজাজে মানুষ চলে গেলেন যে উনি এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সওয়াল জবাব করলেন। আপনারা কি চোখে দেখছেন? পলিটিক্সে যেভাবে নিজের ডঙ্কা বাজাতে হয় বা যেভাবে নিজেকে মার্কেটিং করতে হয়, মমতা ব্যানার্জি সেই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। ঠিক আছে, উনি সেই সব কিছু করতে পারেন যে শুধুমাত্র প্রান্তিক অঞ্চলের মানুষ, আদিবাসী মানুষ বা যে কোনো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলাদের ভোটটা টানার জন্য, যে আমি তোমাদের পাশে আছি, আমি দিনের শেষে তোমাদের পাশে আছি। এই মার্কেটিংটা মমতা ব্যানার্জির মতন ভালো কেউ করতে পারেন। কিন্তু হ্যাঁ, উনি অবশ্যই খুব ভালো কাজ করেছেন যে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নিজে আর কি রাজ্যের সমস্যা, বাংলার মানুষের যে একটা টাইটেল নিয়ে যে সমস্যাটা, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, এইগুলো নিয়ে যে উনি বলতে পেরেছেন ওনার উকিলের থেকেও ভালো, এটা অবশ্যই খুব ভালো কথা। কিন্তু ওনার যে একটা পদমর্যাদা রয়েছে, সেটাকে সুপ্রিম কোর্ট যেভাবে ইয়ে করেছে, সম্মান জানিয়েছে, ওনাকে কথা বলতে দিয়েছে এতবার করে। ইভেন আমরা এটাও দেখেছি যে উনি বলার প্রায় 10 থেকে 15 মিনিটের একটা 10 মিনিটের একটা স্পিচের পরে কীভাবে রায়টা বদলে গেছে, এটা সত্যি, এটা যথেষ্ট একটা অভাবনীয় একটা মুহূর্ত বা দিন বলতে পারেন বাঙালিদের জন্য। কিন্তু উনি যেভাবে কথা বলেছেন, সেটা বাংলা এবং বাঙালির জন্য খুবই অসম্মানজনক। একজন বাঙালি মুখ্যমন্ত্রী, বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী, তিনি সুপ্রিম কোর্টের
যাদের ওখানে গিয়ে রাজনৈতিক ভাষণ দেওয়ার মতন করে ভাষণ দিচ্ছেন, উনি ওটাকে যদি 21শে জুলাইয়ের মঞ্চ ভেবে থাকেন তাহলে এটা খুবই খারাপ একটা জিনিস। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়েরই অনেক আগেই এসআইআর নিয়ে রাস্তায় নেমেছিলেন উনি বিভিন্ন সভা সমিতি মঞ্চে বলে বেরিয়েছিলেন যে আমি প্রাণ থাকতে এসআইআর করতে দেবো না। অথচ সবার আগে ওনাদের এলাকাতেই এসআইআর হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে কি মানে উনি এসআইআর এর ফর্ম কালেক্ট করছেন, ফিল আপ করছেন, জমা দিচ্ছেন। এই গোটা প্রসেসটাকে কীভাবে ভবানীপুরের তৃণমূল আর কি মার্কেটিং করেছে যে ওই দেখো মমতা ব্যানার্জি করেছে। কিন্তু আসলে কি বাংলার মানুষ কি হয়রানি থেকে কি বেরোতে পেরেছে? বেরোতে পারেনি। মানে যারা এই বাংলায় যাদের পূর্বপুরুষ প্রায় শখানেক বছর ধরে রয়েছে তাদেরকেও আজ এসআইআর এর জন্য ডাক পাঠানো হয়েছে এবং মানে যাদের 2002-তে নাম অলরেডি আছে, যাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমা বা যে কোনো অভিভাবকের নাম আছে, তারা কেন আবার নতুন করে এসআইআর হিয়ারিংয়ে যাবে? এই জিনিসগুলো নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।